ওয়েলকাম আমার ক্লাস 8-এর ছোট্ট বন্ধুরা। আজকে আমরা রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটার একটা খুব গুরুত্বপূর্ণ সাবটপিক নিয়ে আলোচনা করব, যে সাবটপিকটার নাম হচ্ছে জারণ ও বিজারণ। খুব গুরুত্বপূর্ণ একটা সাবটপিক এবং অত্যন্ত বোঝার মতো একটা সাবটপিক। এটা খুব ভালো করে মন দিয়ে তোমরা যদি আমার কথাগুলো শোনো এবং ভিডিওটা খেয়াল করো, তাহলে দেখবে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্বন্ধে তোমাদের খুব সহজেই সঠিক একটা ধারণা তৈরি হবে। ঠিক আছে, চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক আমাদের আজকের আলোচ্য যে সাবটপিকটা, অর্থাৎ কিনা জারণ ও বিজারণ। দেখো, জারণ ও বিজারণ বিষয়টা বুঝতে গেলে পরে খুব ঠান্ডা মাথায় তোমাদের প্রথমে কতগুলো উদাহরণকে অবজার্ভ করতে হবে বা কতগুলো এক্সাম্পলকে ভালো করে একটু স্টাডি করতে হবে, এবং এই এক্সাম্পলগুলো স্টাডি করার পরে তারপরে সেখান থেকে দেখবে আমরা সঠিক ডেফিনেশান জারণের এবং সঠিক ডেফিনেশান বিজারণের আমরা সেখান থেকে ডিরাইভ করব। তাহলে ফার্স্টে আমরা আমার ক্যামেরাটাকে একটু ক্লোজ করি কতগুলো এক্সাম্পলের ওপর। যেমন দেখো, প্রথম যে এক্সাম্পলটা তোমরা দেখতে পাচ্ছ, ম্যাগনেসিয়াম অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইডে পরিণত হলো, একটি জারণ বিক্রিয়া। অর্থাৎ কিনা বুঝতে পারলাম কোনো একটা মৌলের সঙ্গে অক্সিজেন সংযুক্ত হওয়া মানে সেটাকে আমি জারণ বিক্রিয়া বলবো। নেক্সট দেখো, ফেরাস ক্লোরাইড FeCl2 তার সঙ্গে ক্লোরিন যুক্ত হয়ে ফেরিক ক্লোরাইডে পরিণত হলো। অর্থাৎ কিনা কোনো একটা যৌগের সাথে অক্সিজেনের ন্যায় একটি তড়িৎ ঋণাত্মক মৌল, এখানে ক্লোরিনটাকে আমি তড়িৎ ঋণাত্মক মৌল বলবো, যুক্ত হলো, জারণ বিক্রিয়ার একটি উদাহরণ। নেক্সট 3 নম্বর যে এক্সাম্পলটা আছে দেখো, হাইড্রোজেন সালফাইড যৌগের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় HCl তৈরি হলো এবং সালফার মুক্ত হলো। অর্থাৎ কিনা H2S যৌগটার মধ্যে সালফার ছিল, এখান থেকে হাইড্রোজেন অপসারিত হয়ে যাওয়ার ফলে H2S থেকে আমি পেলাম হচ্ছে কি, দেখো, সালফার পেলাম। অর্থাৎ কোনো যৌগ থেকে হাইড্রোজেন অপসারিত হওয়া, সেটাকেও আমি কিন্তু জারণ বলবো। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, কোনো মৌল অথবা কোনো যৌগের সাথে অক্সিজেন বা অক্সিজেনের ন্যায় কোনো তড়িৎ ঋণাত্মক মৌলের সংযুতিকরণ, অথবা কোনো যৌগ থেকে হাইড্রোজেন অথবা হাইড্রোজেনের ন্যায়, এই এক্সাম্পলটা অবশ্য এখানে নেই, হাইড্রোজেন অথবা হাইড্রোজেনের ন্যায় কোনো তড়িৎ ধনাত্মক মৌল বা মূলকের অপসারণ, সেটাকেও আমি কি বলবো, সেটাকে আমি জারণের ক্যাটাগরির মধ্যে ফেলবো। আশা করি 3টে উদাহরণ দিয়ে তোমাদেরকে জারণ বিষয়টা আমি পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি, বুঝতে পারলে? নেক্সট আমি চলে আসি হচ্ছে বিজারণ বিষয়টাতে। দেখো, বিজারণটা কি বলতে চাইছে। ফার্স্টের যে এক্সাম্পল আছে, আমি দেখো আলাদা আলাদা কালার দিয়ে ক্যাটেগরি ভাগ করে দিয়েছি। প্রথম যেটা আর ক্যাটেগরিতে যেটা রয়েছে বিজারণের মধ্যে, হাইড্রোজেন সংযোগ দ্বারা বিজারণ। দেখো, ফেরিক ক্লোরাইডের সঙ্গে হাইড্রোজেন সংযোগ হয়ে ফেরাস ক্লোরাইড তৈরি হলো, প্লাস HCl পাওয়া গেল। ডাইরেক্ট ক্লোরিনের সঙ্গে হাইড্রোজেনের সংযুতিকরণ হয়ে HCl তৈরি হলো। ব্রোমিনের সঙ্গে H2S এর বিক্রিয়ায় H2S থেকে দেখো হাইড্রোজেনটা বেরিয়ে ব্রোমিনের সঙ্গে যুক্ত হয়ে 2HBr উৎপন্ন করলো এবং সালফারের অধক্ষেপ ফেলে দিল। ঠিক আছে, তাহলে এই যে এক্সাম্পলগুলো তুমি দেখলে, 3টে এক্সাম্পল দেখতে পেলে যে সবকটাতেই দেখতে পাচ্ছি আমি হাইড্রোজেন সংযুক্ত হয়েছে, অর্থাৎ কিনা এটা হচ্ছে বিজারণের উদাহরণ। নেক্সট দেখো, এক্সাম্পলটা দেওয়া আছে কিউপ্রিক অক্সাইড, অর্থাৎ একটা যৌগ যার মধ্যে অক্সিজেন ছিল, সেখান থেকে দেখো অক্সিজেন অপসারিত হয়ে কি উৎপন্ন করলো, কপার উৎপন্ন করলো, এবং অপসারিত অক্সিজেনটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে কি উৎপন্ন করলো, দেখো জল উৎপন্ন করলো। অর্থাৎ কিনা বোঝা গেল কি বলো, এই যৌগটা থেকে অক্সিজেনের অপসারণে কপার পাওয়া গেছে। সেটাকেও কিন্তু দেখো আমি মার্ক করে রেখেছি এইখান থেকে এই পর্যন্ত। অর্থাৎ কিনা কোনো যৌগ থেকে অক্সিজেনের অপসারণ মানে সেটাকে আমি বিজারণ বলবো। কোনো মৌল অথবা যৌগের সঙ্গে হাইড্রোজেন সংযুক্ত হওয়া মানে দেখো কি হচ্ছে, সেটা হচ্ছে বিজারণ। অথবা কোনো যৌগ থেকে অক্সিজেন অপসারণ মানে সেটাও হচ্ছে কিন্তু বিজারণ। আবার একই রকমভাবে দেখো, এই যে কম্পাউন্ড আছে CuCl2, তার সঙ্গে জিঙ্কের বিক্রিয়া দেখো ZnCl2 হলো, প্লাস কপার পাওয়া গেল। অর্থাৎ এই যৌগটার মধ্যে ক্লোরিনের ন্যায় একটা তড়িৎ ঋণাত্মক মৌল প্রেজেন্ট ছিল, সেই তড়িৎ ঋণাত্মক মৌলটা এখান থেকে অপসারিত হওয়ার ফলে দেখো CuCl2টা কপারে পরিণত হয়ে গেল। এই আরোটা একটু ভুল দেওয়া আছে, এটা ইগনোর করো, এইখান থেকে এই অবধি আরোটাকে ধরো ঠিকঠাক। ঠিক আছে, অর্থাৎ কিনা এই ব্রিজটা এইখান থেকে এই অবধি আছে বলে ধরে নাও। তার মানে CuCl2 এই যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটার মধ্যে দেখো কি ছিল, এই কম্পাউন্ডটার মধ্যে ক্লোরিন ছিল,
ক্লোরিন অপসারিত হয়ে গিয়ে এখান থেকে দেখো কপার উৎপন্ন হয়ে গেল, অর্থাৎ কিনা তড়িৎ ঋণাত্মক মৌলের অপসারণ, সেটাকে আমি কি বলবো এখানে, এটাকে আমি বিজারণ বলবো। অর্থাৎ কিনা পুরো ব্যাপারটা কি দাঁড়ালো বিজারণের ক্ষেত্রে, কোনো মৌল বা যৌগের সঙ্গে হাইড্রোজেন বা হাইড্রোজেনের ন্যায় কোনো তড়িৎ ধনাত্মক মৌল বা মূলকের সংযুতিকরণ, সেটাকে আমি যেমন বিজারণ বলবো। একই রকমভাবে কোনো যৌগ থেকে অক্সিজেন, দেখো অক্সিজেন বেরিয়ে গেছে, এখানে খেয়াল করো অক্সিজেনের ন্যায় কোনো তড়িৎ ঋণাত্মক মৌল বেরিয়ে গেছে, কোনো যৌগ থেকে অক্সিজেন বা অক্সিজেনের ন্যায় কোনো তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলকের অপসারণকেও আমি কিন্তু বিজারণ বলবো। ঠিক আছে, এবার তাহলে আমরা এই এক্সাম্পলগুলো দিয়ে আশা করি জারণ এবং বিজারণের সংজ্ঞাটা সম্বন্ধে ধারণা করতে পেরেছি। চলো একবার জারণ আর বিজারণের সংজ্ঞাটা দেখে নিই। দেখো কি দেওয়া আছে, জারণের সংজ্ঞাটা কি বলছে দেখো, মৌল বা যৌগে অক্সিজেন বা কোনো তড়িৎ ধনাত্মক মৌল বা মূলক যুক্ত হওয়া অথবা কোনো যৌগ থেকে হাইড্রোজেন বা কোনো তড়িৎ ধনাত্মক মৌল বা মূলকের অপসারিত হওয়া, দুটোকেই আমি কি বলবো, দুটোকেই আমি বলবো হচ্ছে জারণ। ঠিক আছে, অর্থাৎ কি না তোমরা দেখতে পেলে কোনো মৌল বা যৌগে অক্সিজেন যুক্ত হয়েছিল, যেমন ধরো ম্যাগনেসিয়াম, তার সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছিল। ঠিক আছে, ফেরাস ক্লোরাইড, তার সঙ্গে ক্লোরিন যুক্ত হয়েছিল, ফেরিক ক্লোরাইড উৎপন্ন করলো, তাহলে এগুলোকে আমি যেমন জারণ বলবো। একই রকমভাবে কোনো যৌগ থেকে হাইড্রোজেন বা কোনো তড়িৎ ধনাত্মক মৌল বা মূলকের অপসারিত হওয়া, সেটাকেও আমি কি বলবো, সেটাকেও আমি জারণ বলবো। ঠিক আছে, তাহলে জারণ বিষয়টা আশা করি তোমাদের কাছে পরিষ্কার। এবার চলো আমরা বিজারণের সংজ্ঞাটা একটুখানি চোখ বুলিয়ে নিই। দেখো বিজারণ কাকে বলছে, কোনো মৌল বা যৌগে হাইড্রোজেন বা কোনো তড়িৎ ধনাত্মক মৌল বা মূলকে যুক্ত হওয়া, দেখতে পেলে তোমরা একটু আগে, যেমন কি হলো বলো, হাইড্রোজেন যুক্ত হয়েছিল কার কার সঙ্গে, হাইড্রোজেন যুক্ত হয়েছিল যেমন H2 + Cl2 = 2HCl, সরাসরি হাইড্রোজেন যুক্ত হয়েছিল। ঠিক আছে, বাদ করেছিলাম Br2 + H2S, ওখান থেকে 2HBr হয়ে গেছিলো, অর্থাৎ Br2-র সঙ্গে H2 যুক্ত হয়ে গেছিলো, প্লাস সালফারের অধক্ষে ফেলে দিয়েছিল, তাহলে হাইড্রোজেন যুক্ত হওয়া। ঠিক আছে, সেটাকে আমি বলবো হচ্ছে বিজারণ। অথবা কোনো যৌগ থেকে অক্সিজেন বা অপর কোনো তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলকের অপসারিত হওয়া, সেটাকে আমি বলবো হচ্ছে বিজারণ। যেমন তোমরা দেখতে পেলে যে এক্সাম্পল তোমাদের বলেছিলাম, যে একটা যৌগ ছিল, তার মধ্যে অক্সিজেন ছিল, সেখান থেকে অক্সিজেন অপসারিত হলো, সেটাকে আমি কি বলেছিলাম, বিজারণ বলেছিলাম। অথবা অক্সিজেন শুধু থাকলেই হবে না, মানে ওটা থাকাই বাধ্যতামূলক নয়, অক্সিজেনের ন্যায় কোনো তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলক তাও যদি অপসারিত হয়, সেক্ষেত্রেও কিন্তু, যেমন ধরো CuCl2 ছিল, ঠিক আছে, সেখান থেকে Cl2 বেরিয়ে গেছিলো এবং ZnCl2 এবং Cu তৈরি হয়েছিল, সেটাকেও কিন্তু আমি কি বলেছিলাম, সেটাকেও কিন্তু আমি বিজারণই কিন্তু বলেছিলাম। বুঝতে পেরেছ? আশা করি আমার বক্তব্যের বিষয়বস্তু তোমাদের কাছে পরিষ্কার, অর্থাৎ কিনা জারণ এবং বিজারণের সংজ্ঞা নিয়ে তোমাদের মনে আর কারোর কোনো প্রশ্ন থাকলো না। এবার চলো আমরা দেখে নিই যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়াকে ভালো করে স্টাডি করলে আমরা দেখতে পাবো, দেখো সেই রাসায়নিক বিক্রিয়াটার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি সেই বিক্রিয়াটাকে আমি শুধু জারণ বা শুধু বিজারণের উদাহরণ হিসাবে কিন্তু ব্যবহার না করে, বরং সেই বিক্রিয়াটাকে একটু যদি আমি ভালো করে স্টাডি করি, তাহলে অবশ্যই দেখতে পাবো সেই বিক্রিয়াটার মধ্যে কিন্তু একই সঙ্গে জারণ এবং বিজারণ দুটো বিষয় কিন্তু ঘটছে। ঠিক আছে, তাহলে আমি দেখো একটু আগে তোমাদেরকে যে উদাহরণগুলো বললাম, সেই উদাহরণগুলো কিছু উদাহরণ আমি ব্যবহার করেছিলাম জারণ বিষয়টাকে বোঝাতে, কিছু উদাহরণ আমি ব্যবহার করেছিলাম বিজারণ বিষয়টাকে বোঝাতে। ঠিক আছে, এইবার দেখো সেরকমই একটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো সেই উদাহরণটাকে তুমি শুধুমাত্র জারণ বা শুধুমাত্র বিজারণের উদাহরণ হিসাবে ব্যবহার না করে, তুমি দেখতে পাবে সেই উদাহরণটার মধ্যে একই সঙ্গে জারণ এবং বিজারণ দুটো বিষয় কিন্তু ঘটছে। চলো দেখে নিই বিষয়টা। দেখো এরকম একটা উদাহরণ তোমাদেরকে কিন্তু আমি বিজারণ বোঝাতে গিয়ে কিন্তু পড়িয়েছিলাম। কারণ দেখো এই একটা যৌগ যার মধ্যে অক্সিজেন আছে, এই যৌগটা থেকে অক্সিজেন অপসারিত হয়ে গিয়ে দেখো কপার উৎপন্ন হলো, অর্থাৎ কিনা বিজারণ আমি বুঝিয়েছিলাম তোমাদেরকে। ঠিক আছে, বোঝা গেল তো? দেখো এই উদাহরণটাকে আমি একই সঙ্গে দেখো এই পার্টিকুলার যে হেডিংটা আছে, অর্থাৎ কিনা জারণ বিজারণ যুগপৎ সম্পাদিত হয়, অর্থাৎ যুগপৎ সম্পাদিত হয় মানে কি দুজনে একই সঙ্গে ঘটে সাইমালটেনিয়াসলি। ঠিক আছে, দেখো কীভাবে সাইমালটেনিয়াসলি ঘটছে সেটা একটু আলোচনা করলেই বুঝতে পারবে। দেখো কিউপ্রিক অক্সাইডের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় উৎপন্ন হলো হচ্ছে কপার এবং জল। এখানে পরিষ্কারভাবে দেখতে গেলে দেখো একটা জিনিস তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ, কিউপ্রিক অক্সাইড এই যৌগটা হচ্ছে একটা অক্সিজেন ঘটিত যৌগ। ঠিক আছে, সেখান থেকে অক্সিজেনের অপসারণে কপার উৎপন্ন হলো, অর্থাৎ কিনা যৌগটা থেকে অক্সিজেন অপসারিত হলো। পরিষ্কার ভাষায় এটা হচ্ছে বিজারণ। দেখো লেখা আছে বিজারণ, কারণ অক্সিজেন অপসারিত হয়েছে। এই অপসারিত অক্সিজেন কোথায় গেল? এই অপসারিত অক্সিজেন এই হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হলো, হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে জলে পরিণত হলো।
পরিষ্কার দেখো, সিম্পল এই স্টেপটা লেখা আছে জারণ, কারণ অক্সিজেন যুক্ত হওয়া। ক্লিয়ার? তার মানে এই যে স্টেপটা ছিল, এই স্টেপটা হলো কি বলো, বিজারণ, কারণ অক্সিজেন অপসারিত হয়েছে। আর এই স্টেপটা হয়ে গেল কিন্তু জারণ, কারণ অক্সিজেন যুক্ত হয়েছে। খেয়াল করো, আমি স্টেপ দুটোকে আলাদা আলাদা করে দেখালেও এটা তো টোটালটা তো দুটো স্টেপ নিয়ে তো টোটাল একটা বিক্রিয়াই তো হয়েছে, তাই না? তার মানে আমি পরিষ্কার বুঝতে পারলাম কিউপ্রিক অক্সাইডের এই যে বিজারিত হয়ে ধাতব কপারে পরিণত হওয়া, এই বিক্রিয়াটাকে আমি শুধুমাত্র বিজারণের উদাহরণ হিসাবে ব্যবহার না করে আমি ব্যবহার করতে পারি জারণ বিজারণ একই সাথে সম্পাদিত হয়, অথবা কিনা জারণ বিজারণ যুগপৎ সম্পাদিত হয়। কারণ দেখতে পাচ্ছ এই রিয়াকশানটা বোঝাতে গিয়ে তোমাদেরকে আমি পরিষ্কার দেখিয়ে দিলাম বিজারণও যেমন ঘটছে একই রকমভাবে জারণও কিন্তু ঘটছে। দেখো, এই যে জারণ বিজারণ যুগপৎ সম্পাদিত হয়, এই যে বিষয়টা আমি তোমাদের আলোচনা করলাম, এই বিষয়টা আলোচনাকালে দেখো অ্যাডিশনাল আরও দুখানা সংজ্ঞা কিন্তু এখান থেকে উঠে আসছে। কী সংজ্ঞা? দেখো, জারক পদার্থ এবং বিজারক পদার্থ। একদম কঠিনভাবে ভাববে না, সিম্পলভাবে ভাবো। দেখো, জারক পদার্থ কাকে বলে? জারক পদার্থ হচ্ছে সেই সকল পদার্থ যে অপরকে জারিত করে নিজে বিজারিত হয়, যে অপরকে জারিত করে নিজে বিজারিত হয়। তাহলে এই যে রিয়াকশানটা আছে, এই রিয়াকশানটা কে অপরকে জারিত করে নিজে বিজারিত হচ্ছে? দেখো, কিউপ্রিক অক্সাইড এটা কি করছে? অক্সিজেন দিয়ে দিল কাকে? হাইড্রোজেনকে অক্সিজেন দিয়ে দিল। কিউপ্রিক অক্সাইড থেকে অক্সিজেনটা তো হাইড্রোজেনে চলে গেল, জল তৈরি হলো। তার মানে কিউপ্রিক অক্সাইড যৌগটা কিন্তু হাইড্রোজেনকে জারিত করে জলে পরিণত করলো। তার মানে এই কম্পাউন্ডটা বা এই যৌগটা অন্যকে জারিত করে, কিন্তু দেখো নিজে বিজারিত হয়ে গিয়ে ধাতব কপারে পরিণত হয়েছে। তার মানে এটাকে আমি কি জারক পদার্থ বলতে পারি, তাই তো? ওকে, নেক্সট তাহলে জারক পদার্থের সংজ্ঞা যখন তোমরা বুঝেই গেলে, তাহলে বিজারক পদার্থ কাকে বলবো? যে অপরকে বিজারিত করে নিজে জারিত হয়। দেখো এই এক্সাম্পলই সেটা আছে। যেমন ধরো হাইড্রোজেন, হাইড্রোজেন কি করছে? হাইড্রোজেন তো নিজে অক্সিজেন টেনে নিল, কার থেকে? কিউপ্রিক অক্সাইডের থেকে। তাহলে যেহেতু হাইড্রোজেন নিজে অক্সিজেন টেনে নিল কিউপ্রিক অক্সাইডের থেকে, তার মানে কিউপ্রিক অক্সাইডকে কী করলো? বিজারিত করে কপারে পরিণত করলো। তার মানে হাইড্রোজেন কিন্তু এটাকে বিজারিত করলো, কিন্তু দেখো হাইড্রোজেনের নিজের পরিণতি কি? নিজে জারিত হয়ে দেখো জলে পরিণত হয়ে গেছে। তার মানে যে পদার্থ অপরকে বিজারিত করে কিন্তু নিজে জারিত হয় তাকে আমি কি বলবো? বিজারক পদার্থ। তাহলে এই এক্সাম্পলটার মধ্যে কিন্তু একই সাথে জারক পদার্থও তুমি যেমন দেখতে পেলে, অর্থাৎ কিনা কিউপ্রিক অক্সাইড, একই রকমভাবে বিজারক পদার্থও তুমি দেখতে পেলে, অর্থাৎ কিনা হাইড্রোজেন। ঠিক আছে? তাহলে আশা করি এতগুলো উদাহরণ দেওয়ার পর এবং জারণ বিজারণ বিষয়টা বোঝানোর পর জারণ বিজারণ বিষয়টা নিয়ে তোমাদের কারোর মনে আর কোনো প্রশ্ন নেই। তাও আমি ধরে নিচ্ছি জারণ বিজারণ বিষয়টা নিয়ে আমাদের মধ্যে এখনও একটু কনফিউশন বা ধোঁয়াশা রয়ে গেছে। চলো কতগুলো উদাহরণ চোখের সামনে দেখে আলোচনা দ্বারা আমরা জারণ বিজারণ বিষয়টা সম্বন্ধে একদম কংক্রিট একটা সিদ্ধান্তে উপনীত হই। ঠিক আছে, চলো উদাহরণগুলো দেখে নেওয়া যাক। চলো বন্ধুরা দেখে নিই তাহলে সেই উদাহরণগুলো, যেগুলো দিয়ে আমরা আলটিমেট জারণ বিজারণ বিষয়টা পুরোপুরি একদম ক্লিয়ার করে নেব। ফার্স্ট উদাহরণ, সালফার ডাইঅক্সাইডের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া সালফার ট্রাই অক্সাইড তৈরি হলো। পরিষ্কার কথা, সালফার ডাইঅক্সাইড এখানে জারিত হয়ে গেল। ঠিক আছে, তাহলে সালফার ডাইঅক্সাইডের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে, তাই এখানে এই যৌগটার এখানে কি হয়েছে? জারণ হয়েছে। পরিষ্কার আমি বুঝতেই পারছি, কারণ অক্সিজেন সংযোগ মানে জারণ আমরা জানি, একদম সহজ সাদাসিধে বিষয়। নেক্সট এক্সাম্পল চলে আসি। দেখো, ফেরিক অক্সাইড Fe2O3 তার সঙ্গে কার্বন মনোক্সাইডের বিক্রিয়া হচ্ছে। দেখো আয়রন তৈরি হলো প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো। এখন কার্বন মনোক্সাইড কি করছে? দেখো ফেরিক অক্সাইড থেকে অক্সিজেনকে টেনে নিজে নিয়ে নিল, নেওয়ার ফলে দেখো জারিত হয়ে গিয়ে সে কার্বন ডাইঅক্সাইডে পরিণত হলো। আর কার্বন মনোক্সাইড ফেরিক অক্সাইডকে কিন্তু বিজারিত করে আয়রন তৈরি করলো। বুঝতে পারলে? তার মানে এইখান থেকে যে এই স্টেপটা হলো সেটা কি হলো? সেটা পরিষ্কার বিজারণ। আর এইখান থেকে যে এই স্টেপটা হলো সেটা পরিষ্কার কি হচ্ছে? জারণ। তাহলে জারণ বিজারণ যে একই সঙ্গে ঘটছে, এই এক্সাম্পলটা দিয়ে আরেকটা আমরা ব্যাপারটা সম্বন্ধে আরেকটা সিদ্ধান্তে উপনীত হতে পারলাম। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড নিজে হলো জারিত, একে করলো বিজারিত, তার মানে কার্বন ডাইঅক্সাইড কি? বিজারক পদার্থ। আর ফেরিক অক্সাইড নিজে বিজারিত হয়ে দেখো আয়রনে পরিণত হলো, আর ফেরিক অক্সাইড কার্বন মনোক্সাইডকে জারিত করে কার্বন ডাইঅক্সাইডে পরিণত করলো। তাহলে ফেরিক অক্সাইড এখানে কি হলো? একটা জারক পদার্থ। তাহলে যে এক্সাম্পলটা নিয়ে আমরা আলোচনা করলাম, আশা করি জারক পদার্থ বিজারক পদার্থ বিষয়টা এবং জারণ বিজারণ যুগপৎ সম্পাদিত হয় সেই বিষয়টাও তোমাদের কাছে এই এক্সাম্পলটা দিয়ে আমি ক্লিয়ার করে দিতে পারলাম। ঠিক আছে, নেক্সট পরের এক্সাম্পল চলে আসি। পরের এক্সাম্পলটা দেখো কী আছে? জিঙ্ক অক্সাইডের সঙ্গে কার্বনের বিক্রিয়া হচ্ছে এবং জিঙ্ক তৈরি হচ্ছে, কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে। বলো তো এখানে কোনটা জারণ কোনটা বিজারণ?
রাইট, আমি জানি আমি বলার আগেই তোমরা উত্তরটা দিয়ে ফেলেছো, কারণ বিষয়টা তো তোমরা এখন শিখে গেছো। ঠিক আছে, তাও চলো বলেই দিই, যেহেতু এখানে তোমাদের উত্তরটা আমার শোনার সুযোগ হচ্ছে না, এখানে সম্ভব নয়, তাহলে চলো তোমাদের উত্তরটা জানি তোমরা দিয়ে ফেলেছো, তাও আমি তোমাদের উত্তরটা তোমাদের মনের কথাটাই বলে দিই, দেখি কি হয় তাহলে। দেখো, জিঙ্ক অক্সাইড যৌগটার মধ্যে অক্সিজেন ছিল, এখান থেকে অক্সিজেনের অপসারণে জিঙ্ক পাওয়া গেছে, তাহলে আমরা শিখেই নিয়েছি এটাকে আমরা কি বলবো বলো, এটাকে আমি বলবো হচ্ছে বিজারণ। আর কার্বন, সে এই অক্সিজেনটাকে টেনে নিয়ে কার্বন মনোক্সাইডে পরিণত হয়েছে, অর্থাৎ কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে, এটাকে আমি কি বলবো, জারণ। ঠিক আছে, পরের উদাহরণে আসি। দেখো, FeCl3 ফেরিক ক্লোরাইড, তার সঙ্গে H2S এর বিক্রিয়া হচ্ছে, ফেরাস ক্লোরাইড তৈরি হলো FeCl2 প্লাস HCl প্লাস সালফার। তাহলে দেখো এটা কি হবে, এক্সাম্পলটা একটু বড় এক্সাম্পল, কিন্তু কঠিন নয় কিন্তু, কারণ আমরা যখন শিখেই গেছি তখন দিক না বড় এক্সাম্পল, ভয় কি, অসুবিধা কোথায়। দেখো ফেরিক ক্লোরাইড, তাহলে ফেরিক ক্লোরাইডের মধ্যে কী ছিল, 3টে ক্লোরিন ছিল, সেখান থেকে ফেরাস ক্লোরাইড হয়ে গেল 2টো ক্লোরিন, তার মানে কি অক্সিজেনের ন্যায় তড়িৎ ঋণাত্মক মৌল অপসারিত হয়ে গেছে, অপসারিত হয়ে গিয়ে ফেরাস ক্লোরাইড তৈরি হয়েছে। তাহলে অক্সিজেন বা অক্সিজেনের ন্যায় তড়িৎ ঋণাত্মক মৌলের অপসারণ, সেটাকে আমি কি বলি, সেটাকে আমি বলি তো বিজারণ। তাহলে ফেরিক ক্লোরাইড থেকে ফেরাস ক্লোরাইড, এটাকে বলবো হচ্ছে বিজারণ। আর H2S, এখান থেকে খেয়াল করো, হাইড্রোজেন অপসারিত হয়ে গিয়ে সালফারে পরিণত হলো, তার মানে H2S থেকে হাইড্রোজেন অপসারিত হয়ে গিয়ে সালফারে পরিণত হওয়া, এটাকে আমি কি বলবো, এটাকে আমি বলবো হচ্ছে জারণ, কারণ কোনো যৌগ থেকে হাইড্রোজেনের অপসারণ মানে তাকে তো জারণ বলি। ক্লিয়ার, তাহলে হয়ে গেল। নেক্সট আমরা পরেরটা চলে আসি, FeO প্লাস H2, অ্যারো দিয়ে Fe প্লাস H2, একদম পরিষ্কার, একদম সিম্পল। FeO থেকে অক্সিজেন অপসারিত হয়েছে, আয়রন তৈরি হয়েছে, ঠিক আছে, তার মানে এটাকে আমি কি বলবো, এটা বিজারণ, হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে জলে পরিণত হয়েছে, এটাকে বলবো জারণ। লাস্ট এক্সাম্পল চলে আসি, Fe2O3 প্লাস 2Al, অ্যারো দিয়ে উৎপন্ন হলো 2Fe প্লাস Al2O3। এখন দেখো এইখানে কেন Fe2O3 থেকে Al2O3-তে পরিণত হলো, এটা বলতে গেলে তোমাদের একটা জিনিস একটু বুঝতে হবে, তড়িৎ রাসায়নিক শ্রেণী বলে একটা শ্রেণী আছে, সেই শ্রেণীতে যারা ওপরের দিকে অবস্থান করে যে মৌলগুলো, তারা হচ্ছে বেশি তড়িৎ ধনাত্মক, আর যারা নিচের দিকে অবস্থান করে তারা কম তড়িৎ ধনাত্মক। এবং তড়িৎ রাসায়নিক শ্রেণীটা যদি তোমরা স্টাডি করো, তাহলে দেখতে পাবে অ্যালুমিনিয়াম অনেক উপরে রয়েছে কম্পেয়ার টু আয়রন, তার মানে অ্যালুমিনিয়ামটা হচ্ছে অনেক বেশি তড়িৎ ধনাত্মক। এই কারণে দেখো অ্যালুমিনিয়াম যখন এখানে ছিল, অ্যালুমিনিয়ামটা কিন্তু নিস্তড়িত অবস্থায় ছিল, আর অ্যালুমিনিয়ামটা যখন Al2O3 হয়ে গেল, অ্যালুমিনিয়ামটা যৌগের মধ্যে কিন্তু চার্জড অবস্থায় চলে আসলো, অর্থাৎ অ্যালুমিনিয়ামটা এখানে Al3+ অবস্থায় চলে আসলো। এখন এই যে Al3+, এই বিষয়টা তোমাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হবে, আমি এরপরই একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা সম্বন্ধে তোমাদের ধারণা পরিষ্কার করছি। এখন আপাতত এইটুকু শোনো, তাহলে এখানে অ্যালুমিনিয়াম যখন মুক্ত ছিল, মানে মুক্ত অবস্থায় থাকা মানে কোনো মৌল, সেটা মানে হচ্ছে নিস্তড়িত, যৌগের মধ্যে থাকা মানে তার মধ্যে কিন্তু চার্জ রয়েছে, তাহলে Al2O3-র মধ্যে অ্যালুমিনিয়াম +3 অবস্থায় রয়েছে, ঠিক আছে, অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে গেল। আর Fe2O3-র মধ্যে Fe কিন্তু চার্জ অবস্থায় ছিল, সেখান থেকে যখন মুক্ত আয়রন হয়ে গেল তখন কিন্তু এটা নিস্তড়িত হয়ে গেল। যাই হোক, সেটা আমি পরে আলোচনায় আসছি। তার মানে আমি কি দেখতে পেলাম, এই যৌগটা থেকে অক্সিজেন অপসারিত হওয়ার ফলে Fe তৈরি হয়েছে, বিজারণ, এটার সঙ্গে অ্যালুমিনিয়ামের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে, তার মানে জারণ। তার মানে এইখান থেকে এই স্টেপটা অবধি আমি কি বলবো, জারণ বলবো, এইখান থেকে এই স্টেপটা অবধি আমি কি বলবো, বিজারণ বলবো। তাহলে এতগুলো উদাহরণ দিয়ে আশা করি তোমাদের কাছে আমি পুরোপুরি ক্লিয়ার করতে পারলাম জারণ বিজারণ বিষয়টা কি। প্রচুর উদাহরণ তোমরা করলে, এবং আশা করব জারণ বিজারণ বিষয়টা সম্বন্ধে তোমাদের সঠিক ধারণা আমি তৈরি করতে সক্ষম হয়েছি। এইবার চলো আমি তোমাদের একটা ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করি, জারণ বিজারণের ইলেকট্রনীয় মতবাদ, যেখানে তোমরা কিন্তু এই যে চার্জের বিষয়টা সম্বন্ধে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো জারণ বিজারণের আধুনিক মতবাদ বা ইলেকট্রনীয় মতবাদটা নিয়ে আমরা একটুখানি শুনে নিই। চলো আমরা জারণ বিজারণের ইলেকট্রনীয় মতবাদটা সম্বন্ধে ধারণাটাকে একটু পরিষ্কার করে নিই। দেখো এইখানে তোমরা দেখতে পাচ্ছ আয়রন, তার সঙ্গে কপার সালফেটের বিক্রিয়া হচ্ছে, অর্থাৎ কিনা তুতের দ্রবণের মধ্যে তুমি একটি লোহার দণ্ডকে ডুবিয়ে দিলে, তুমি কি দেখতে পাবে জানো, লোহার দণ্ডটা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এটা হচ্ছে তোমার অবজারভেশন। এবার বিষয়টাকে ব্যাখ্যা করতে গেলে কি হবে, বিষয়টাকে ব্যাখ্যা করতে গেলে এরকম একটা সমীকরণ তুমি পাবে। দেখো এই সমীকরণটাকে ব্যাখ্যা করে দিই। Fe, দেখো এটা মুক্ত অবস্থায় আছে, মুক্ত অবস্থায় থাকা মানে তার কিন্তু কোনো চার্জ নেই, তার চার্জ হচ্ছে 0, অর্থাৎ তার মাথায় একটা 0 তুমি বসিয়ে দিতে পারো। আর কপার সালফেট, এখানে কপারটা কিন্তু একটা যৌগের মধ্যে আছে,
একটা যৌগ কিন্তু ওভারঅল নিস্তড়িত, কিন্তু যৌগের মধ্যে যে মৌল বা মূলকগুলো থাকে তাদের কিন্তু চার্জ থাকে। বুঝিয়ে দিই, দেখো সালফেট আছে আর কপার আছে। সালফেট হচ্ছে 2-, কপার তার মানে অবভিয়াসলি হবে হচ্ছে 2+ বা +2, বুঝতে পারলে? তার মানে কপারের +2 আর সালফেটের -2 মিলিয়ে কিন্তু আলটিমেট 0, অর্থাৎ কপার সালফেটটা ওভারঅল নিস্তড়িত হয়ে গেল। এইবার চলে আসি ডান দিকটায়, দেখো FeSO4 উৎপন্ন হলো। FeSO4 এফিটা কিন্তু একটা কম্পাউন্ডের মধ্যে আছে, যৌগের মধ্যে আছে, যৌগটা ওভারঅল নিস্তড়িত, কিন্তু যৌগের মধ্যে এই যে দুটো পার্ট আছে, দুটো পার্টের তো চার্জ থাকবে অবশ্যই। সালফেট হচ্ছে কত বলো, -2, তার মানে Fe কত হবে, +2। আর এখানে খেয়াল করো কপার মুক্ত অবস্থায় চলে এসছে, মুক্ত অবস্থায় থাকা মানে তার মাথায় আমি 0 বসিয়ে দিতে পারি, অর্থাৎ সেটা কিন্তু চার্জ নেই। বোঝা গেল কি বললাম? তাহলে এই টোটাল বিষয়টাকে তুমি চোখের সামনে রাখলে আমি দেখি কার মাথায় কত চার্জ ছিল, সেখান থেকে সে কত চার্জের তার প্রাপ্তি ঘটলো। দেখো আয়রনটা ছিল হচ্ছে 0, সেখান থেকে রিয়াকশানের ফলে আয়রনটা পেলো হচ্ছে +2। এইবার 0 থেকে +2, তার মানে এই যে +2 বা 0 এগুলোকে বলা হচ্ছে জারণ সংখ্যা, যেটা নিয়ে তোমরা কিন্তু ক্লাস 11-এ উঠে আরও ডিটেলসে পড়বে। ঠিক আছে, এখন তোমাদের প্রিলিমিনারি ধারণা করার জন্য যেটুকু দরকার সেটুকু আমি বলছি। তাহলে Fe ছিল হচ্ছে 0, সেইখান থেকে সে +2 স্টেটে চলে আসলো। সবসময় খেয়াল রাখবে জারণ সংখ্যা বৃদ্ধি মানে হচ্ছে ইলেকট্রন বর্জন, তার মানে Fe 0 থেকে +2 হয়েছে মানে দুটো ইলেকট্রন বর্জন করেছে। দেখো Fe সলিড, সেখান থেকে দুটো ইলেকট্রন বর্জন করে -2e লেখা হয় না, সবসময় প্লাস আকারে লেখা হয় সমীকরণকে, দুটো ইলেকট্রন বর্জন করে, মানে +2eটাকে এদিকে লিখলে তো -2e হতো। ঠিক আছে, আমি -2e না লিখে এটাকে এদিকে নিয়ে গিয়ে +2e করে দিয়েছি। অর্থাৎ কি না, Fe তোমাদের বোঝার সুবিধার জন্য বলি, Fe দুটো ইলেকট্রন ত্যাগ করে Fe2+ আয়নে পরিণত হলো। এবং আয়ন যেহেতু দ্রবণে থাকে, দেখো এখানে কম্পাউন্ডের মধ্যে আয়ন রয়েছে, এখানে কম্পাউন্ডের মধ্যে থাকা মানে এটাকে দ্রবণে দ্রবীভূত অবস্থায় ধরে নিতে হয়, ওই জন্য দেখো Fe2+ পাশে Aq কথাটা লেখা আছে। তাহলে আয়রন দুটো ইলেকট্রন বর্জন করে Fe2+ হয়ে গেল, অর্থাৎ দ্রবণে চলে আসলো। এখানে যেটা ফেরাস সালফেট কম্পাউন্ডের মধ্যে আছে দেখতে পাচ্ছ। তাহলে Fe দ্বারা দুটি ইলেকট্রন বর্জন, অর্থাৎ কিনা এটাকে আমি কি বলবো, এটাকে আমি বলবো হচ্ছে জারণ। দেখো জারণ লেখা আছে, ইলেকট্রনীয় মতবাদ তোমরা শিখছো কিন্তু। এইবার চলে আসি এটার থেকে এটার কনভার্সানটায়। তাহলে কপার সালফেট এখানে যৌগের মধ্যে ছিল, অর্থাৎ কিনা এটা কি হিসাবে, এটাকে কপার সালফেটকে দ্রবণে দিলেই এটা Cu2+ আর SO4 2- ভেঙে যাবে, ওই জন্য কপার আয়ন যখনই থাকছে ওটাকে দ্রবণে আছে বলে ধরে নেওয়া হয়, ওই জন্য দেখো Cu2+ পাশে Aq লেখা আছে, Aq মানে অ্যাকুয়াস মিডিয়ামে আছে, জলীয় দ্রবণে। তাহলে কপার সালফেটকে আমি কম্পাউন্ড হিসাবে লিখলে CuSO4 লিখবো, দ্রবণে থাকা অবস্থায় Cu2+ হিসাবে লিখলাম। ঠিক আছে, সে দেখো এইখান থেকে তড়িৎ মুক্ত হয়ে গেছে, অর্থাৎ Cu2+ থেকে এটা 0 হয়েছে, তার মানে +2 থেকে 0 হতে গেলে কি করতে হবে, ইলেকট্রন গ্রহণ করতে হবে। কটা ইলেকট্রন গ্রহণ করলো, দেখো দুটো ইলেকট্রন গ্রহণ করেছে। ঠিক আছে, তাহলে কপার আয়নটা দুটো ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপারে পরিণত হলো, তার মানে এটাকে আমি কি বলবো, বিজারণ বলবো। অর্থাৎ জারণ তোমাদের সামনে আমি রাখলাম, বিজারণ তোমাদের সামনে আমি রাখলাম। তার মানে কি বোঝা গেল, অর্থাৎ জারণের অর্থ হচ্ছে ইলেকট্রন বর্জন, বিজারণের অর্থ হচ্ছে কি বলো, ইলেকট্রন গ্রহণ। আশা করি জারণ বিজারণ বিষয়টা তোমাদের কাছে সুপার ক্লিয়ার, এবং ইলেকট্রনীয় মতবাদ অর্থাৎ কিনা জারণ বিজারণের আধুনিক যে মতবাদ, ইলেকট্রনীয় মতবাদ, সেটাও তোমাদের কাছে আমি পরিষ্কার করে বোঝাতে পেরেছি। প্রসঙ্গক্রমে এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে রিয়াকশানটা এখানে ঘটলো, এটা ঘটার পিছনেও কিন্তু তড়িৎ রাসায়নিক শ্রেণীই কিন্তু দায়ী। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে তুমি যদি খেয়াল করো, তড়িৎ রাসায়নিক শ্রেণী তোমাদের বইয়ে আছে, বই থেকে তোমরা খেয়াল করে নাও, দেখবে কপার তড়িৎ রাসায়নিক শ্রেণীতে অনেক নিচের দিকে আছে কম্পেয়ার টু আয়রন। আয়রন ওপরে আছে, কপার নিচে আছে। আমি কি বললাম, যারা ওপরে থাকবে তড়িৎ রাসায়নিক শ্রেণীর, তারা হবে হচ্ছে তড়িৎ ধনাত্মক ইন নেচার, বেশি তড়িৎ ধনাত্মক। ঠিক আছে, তার মানে দেখো আয়রনটা যেহেতু ওপরে আছে, এই বেশি তড়িৎ ধনাত্মক হওয়ার কারণে টেন্ডেন্সি হচ্ছে ধনাত্মক অবস্থায় আসার, এসেছে ধনাত্মক অবস্থায়। আর কপার তড়িৎ রাসায়নিক শ্রেণীতে অনেকটা নিচে রয়েছে। ঠিক আছে, এই জন্য কপার কিন্তু কম তড়িৎ ধনাত্মক। তাহলে যেহেতু CuSO4 কপারটা তড়িৎ ধনাত্মক অবস্থায় ছিল, সেখান থেকে এ কম তড়িৎ ধনাত্মক হওয়ায় এর পছন্দই হচ্ছে নিস্তড়িত অবস্থায় আসা। তার মানে দেখো Cu2+ অবস্থা থেকে নিস্তড়িত অবস্থায় চলে এসছে। তার মানে এই বিক্রিয়াটা কেন ঘটছে তার ব্যাখ্যাটা দিতে গেলে কিন্তু তোমাকে তড়িৎ রাসায়নিক শ্রেণী দিয়েই দিতে হবে। ঠিক আছে, তার মানে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে Fe বেশি ওপরে অবস্থান করায়, বেশি তড়িৎ ধনাত্মক, ওই জন্য এ তৈরি করলো হচ্ছে Fe থেকে Fe2+। আর তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কপার অনেক নিচে অবস্থান করায়, হাইড্রোজেনেরও অনেকটা নিচে অবস্থান করছে বলে কপারের টেন্ডেন্সি হচ্ছে কম তড়িৎ ধনাত্মক ধর্ম প্রদর্শন করা। তাহলে কপারকে যখন তড়িৎ ধনাত্মক অবস্থায় ছিল CuSO4 যৌগে, সেখান থেকে দেখো সে 0 অবস্থায় চলে আসলো খুব সহজেই। এবং এটা দ্বারা আমি তোমাকে জারণ বিজারণের
একসঙ্গে ঘটে সেটাও যেমন দেখালাম, এবং জারণ বিজারণের ইলেকট্রনীয় মতবাদ বা আধুনিক মতবাদ সম্বন্ধেও তোমাদের কিন্তু ধারণা পরিষ্কার করলাম। আশা করি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু তোমাদের কাছে সুপার ক্লিয়ার। ওকে, ঠিক আছে।